এই মিস্টার, এই আপনি আমার বান্ধবীকে ধাক্কা দিলেন কেন? চোখ নেই আপনার? ইস, কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। কানা নাকি আপনি? নাকি সুন্দর মেয়ে দেখে ইচ্ছে করে ধাক্কা দিলেন? এতক্ষণ শান্ত থাকলেও এবার প্রচণ্ড রেগে গেল আবরার। ভেবেছিল সরি বলে চলে যাবে, সে তো তাড়ায় ছিল আর ফোনে কথা বলে হাঁটছিল, তাই খেয়াল করেনি। কিন্তু মেয়েটার এমন আজে বাজে কথায় মেজাজ গরম হয়ে গেল তার। সে কিছু বলার আগেই মন আরশির হাত চেপে ধরল, ফিসফিস করে বলল, ঝামেলা করিস না দোস্ত, তুই জানিস না হয়তো উনি কে। আরশি দাঁতে দাঁত চেপে বলল, সে কোথাকার কোন রাজপুত্র যে আমি তাকে ভয় পাবো? আর তার চেয়ে বড় কথা, সে তোকে ব্যথা দিয়েছে। মন আরো আস্তে ফিসফিস করে বলল, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলছি। বোন, তুই প্লিজ আর কিছু বলিস না। দেখ সবাই কিভাবে ভয় পাচ্ছে। আরশি আশেপাশে তাকিয়ে দেখলো আসলেই পুরো ক্যাম্পাসের সবাই ভয়ে ভয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এবার আবরারের দিকে কোনা চোখে চাইলো আরশি, মনে করার চেষ্টা করতে লাগলো এ কোনো সেলিব্রিটি কিনা। এতক্ষণ সে অত খেয়াল করে দেখেনি সামনে কে আছে। মাত্রাতিরিক্ত সুদর্শন তার সামনে দাঁড়ানো পুরুষটা হাজারো মেয়েকে নিজের রূপে পাগল করতে সক্ষম। সাদা রঙের পাঞ্জাবি পরনে, দেখে মনে হচ্ছে এই রংটা যেন তার জন্যই তৈরি। সারা মুখে গম্ভীরতা ছড়িয়ে আছে, যার কারণে তাকে আরো বেশি সুপুরুষ মনে হচ্ছে। চোখ দুটো স্বচ্ছ, গভীর তার দৃষ্টি। আরশির দিকেই গম্ভীর মুখে তাকিয়ে আছে সে। পেছনে পালায়ন মার্কা অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, যা এতক্ষণ পরে খেয়াল করলো আরশি। কিন্তু এসবে তার কোনো হেলদোল নেই, কারণ একে দেখে তার কোনো সেলিব্রিটির কথা মনে পড়ছে না। আর না আবরারের রূপ তার মন কাটতে পারল। সুদর্শন পুরুষদের থেকে তার ভীষণ রকমের অ্যালার্জি আছে। তার মতে সুদর্শন পুরুষদের মন কালো হয়, তারা শুধু মেয়েদের ব্যবহার করতে জানে। তবে তার এই ধারণার পেছনেও কাহিনী আছে। আবরার এতক্ষণ গভীর চোখে পর্যবেক্ষণ করছিল তার সামনে দাঁড়ানো দুই মেয়েকে। তারা নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করছে, তবে আবরার আন্দাজ করতে পারছে ওরা কি বলাবলি করতে পারে। পেছনে তার গার্ডগুলো ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। আবরারের পারমিশন ছাড়া তারা এক কদমও নড়ে না। আর মেয়েদের সাথে তর্ক করা বা মেয়েদের গায়ে হাত দিয়া তাদের সাফভাবে মানা। আবরার ভাবলো সে যাবে, ধাক্কা দিয়েছে, তাকে সরি বলে চলে যাবে। তার হাতের সময় খুব কম, না হলে এই মেয়েকে সে একটা শাস্তি দিয়ে যেত তার সাথে বেয়াদবি করার জন্য। কত বড় সাহস এই মেয়ের যে সে এমপি আজাদ আবরারের সাথে বেয়াদবি করে। কিন্তু সে কিছু বলার আগেই মন ধীর পায়ে তার সামনে এসে মিনমিন করে বলল, দুঃখিত স্যার, ও আসলে আপনাকে চিনতে পারেনি। আর আমাকেও অনেক বেশি ভালোবাসে তো, তাই আমার কিছু হলে সহ্য করতে পারে না। আবরার মুগ্ধ হলো তার সামনে দাঁড়ানো রমণীর নম্র ব্যবহারে। মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার ব্যবহার। তার রাগ কিছুটা নিভে গেল মুনের কথায়। মুন এসে আরশির হাত চেপে ধরে ওকে নিয়ে যেতে চাইলে নড়ল না আরশি। মুনের ইচ্ছা করছে দেয়ালে নিজের মাথা পিটাতে। সে বুঝে না এই মেয়ে এত টেরা কেন। আরশি দাঁত কিরমির করে বলল, তুই ওনাকে সরি বললি কেন? দোষ উনি করেছেন নাকি তুই? একে তো তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ব্যথা দিয়েছে, আর এখন আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন কোনখানকার কোন মন্ত্রী মিনিস্টার। আবরার ভুরু কুচকে তাকালো আরশির দিকে। এই প্রথম আরশির সাথে চোখাচোখি হলো আবরারের। মেয়েটার চোখ জোড়া দেখে অদ্ভুত লাগলো আবরারের। অদ্ভুত সুন্দর চোখ জোড়া, নীল আর সবুজের মিশেলে এক অন্যরকম চোখের রং। ডাগর ডাগর চোখে রোদে পড়ায় স্বচ্ছ আয়নার মতো মনে হচ্ছে। এ ধরনের চোখ সাধারণত বিদেশিনীদের থাকে, অথচ এই মেয়ে শ্যামদের কাতারে পড়ে। তার এমন রঙের চোখ কি করে হলো ভাবার বিষয়। আবরার ভাবলো হয়তো লেন্স পরেছে। আজকাল লেন্স পরা তো মেয়েদের ফ্যাশন। মেয়েটার পরনে শর্ট টপস আর জিন্স, গলায় একটা স্কার্ফ ঝুলানো, চেহারায় একটা ধারালো ভাব আছে। তার দিকে একেবারে সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। কত বড় সাহস যে তার চোখে চোখ রাখে। আরশির উপর থেকে দ্রুত নিজের চোখ সরিয়ে নিল আবরার। অনেক সময় নষ্ট করে ফেলেছে সে, আর এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। সে মনের সামনে গিয়ে বলল, আমি দুঃখিত ধাক্কা দেওয়ার জন্য, একটু তাড়ায় ছিলাম তাই খেয়াল করিনি। মন দ্রুত মাথা নিচু করে ফেলল। তার ভয় লাগছে, এখান থেকে যেতে পারলেই বাঁচে। আবরার আরশিকে ক্রস করার সময় ফিসফিস করে বলল, তোমার শাস্তি উঠিয়ে রাখলাম। আরশিও আবরার চোখে চশমা খেয়াল করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আসলেই কানা। কথাটা আস্তে করে বললেও আবরারের কানে গেল। আবরার একবার আরশির দিকে কটমট চাহনি দিয়ে দ্রুত পায়ে চলে গেল ভার্সিটির ভেতরে। ভার্সিটির ভেতরে আসতেই ফোঁস করে একটা শ্বাস ছাড়ল মন। অনেক বাঁচা বেঁচে গেছে।
মন আরশির দিকে তাকাতেই দেখলো ও রাগী চোখে তাকিয়ে আছে। মন একটা শুকনো ঢোক গিলে বলল। তুই জানোস তুই কার সাথে পাঙ্গা নিলি? আরশি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ব্যাগ থেকে কিছু বের করতে করতে বলল। যেই হোক, আমার কিছু যায় আসে না। সে ভুল করেছে, মাফ চাইবে বাস। মন উত্তেজিত হয়ে বলল। তুই ওনাকে চিনিস না দেখে আমি আশ্চর্য হয়েছি। উনি আমাদের নতুন এমপি, কয়েকদিন আগে নির্বাচিত হয়েছেন। সুদর্শন আর সিঙ্গেল হওয়ার কারণে সব মেয়েদের মুখে এখন ওনার নাম। আর জানিস উনি কয়েক বছর আগে আমাদের ভার্সিটি থেকেই পড়াশোনা শেষ করে বেরিয়েছে। সব টিচারদের সাথে হয়তো ওনার ভালো পরিচয় আছে। তোর এমন ব্যবহারের কারণে যদি কোনো সমস্যায় পড়িস তাহলে কি হবে বুঝতে পারছিস? যদি উনি কোনো অ্যাকশন নেয়। আরশি মৃদু হেসে মনে ছিলে যাওয়া জায়গায় ওষুধ লাগাতে লাগাতে বলল। তুই তো আমাকে ভালো করে চিনিস। আমাকে এসবের ভয় দেখিয়ে লাভ নেই। জীবনে অনেক কঠিন সময় পার করেছি আমি, তাই এখন এসবের ভয় হয় না। আমার বিশ্বাস আমার কপালে যা আছে তাই হবে, আর যা হবে ভালোর জন্যই হবে। আরশি একটু থেমে আবার বলল। আচ্ছা শোন রাহুল, আবির মোহনা কই গেল? ওদের দেখছি না যে। মন আশেপাশে তাকিয়ে বলল। চলে গেছে মনে হয়। রাহুলকে তো ওর মা ফোন করে কি যেন বলল। বেচারা শুনেই ট্যাক্সি ধরেছে। আবির আর মোহনা কই কি জানি। এর মাঝে আরশি আর মন শুনতে পেল দুইটা ছেলে মেয়ে ঝগড়া করতে করতে ওদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতে ওরা দেখলো মোহনার চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে আছে, যে কোনো সময় কেঁদে ফেলবে। মোহনা ওদের কাঁদো কাঁদো কণ্ঠে বলল। জানোস দোস্ত, এই খচ্চরটা আমার 20 টাকার ভেলপুরি খাইয়া ফেলছে। আমি অর্ডার দিছিলাম কিন্তু একটাও খাইতে পারি নাই এই বেয়াদবের জন্য। এখন তোরাই এর বিচার কর। মোহনার কথা শুনে ফিক করে হেসে দিল মন। আর আবির তো আগে থেকে বিশ্ব জয় করা হাসি দিচ্ছে। ওদের হাসতে দেখে কেঁদেই ফেলল মোহনা। বেলপরি মোহনার দুর্বলতা, প্রতিদিন না খেলে যেন মরেই যাবে। মোহনাকে কাঁদতে দেখে এক ধমক দিল আরশি। আরশির ধমকে দাঁত ভেতরে ঢুকে গেল আবিরের। মন এখনো মিটমিট করে হাসছে। আরশি মোহনাকে জড়িয়ে ধরে বলল। হয়েছে হয়েছে, কাঁদিস না। ছি, মানুষ যদি শোনে তুই ভেলপুরির জন্য কাঁদছিস তাহলে কি বলবে? ওই আবির, তুই ওর ভেলপুরি খাইছিস কেন? তোর শাস্তি, তুই আগামীকাল আমাদের সবাইরে ভেলপুরি ট্রিট দিবি। না হলে এমন একটা ঘুষি দিব যে দুইটা দাঁত উপরে পড়ে যাবে। কি ঠিক আছে তো মহু? মোহনা দাঁত কেলিয়ে মাথা ঝাঁকালো। এবার আবির কাঁদো কাঁদো মুখ করে বলল। তুই কিন্তু অন্যায় করতেছস আরো। শুধু ওরে ট্রিট দিতে কইতে মাইনা নিতাম, কিন্তু তুই তো আমার ফকির বানানোর ধান্দা করতেছস। মোহনা মুখ বাঁকা করে বলল। আমার ভেলপুরি খাওয়ার আগে মনে ছিল না এসব? এটা তোর শাস্তি, আর তোর পূরণ করতেই হবে, কোনো কথা নাই। আচ্ছা তোরা থাক, আমি ওর মামার কাছকে ভেলপুরি খেয়ে আসি। মোহনাকে বেলপুরি খেতে যেতে দেখে মাথায় হাত দিল তিনজন। মানুষ এত বেলপুরি পাগল কেমনে হয়? মোহনাকে না দেখলে ওরা জানতেই পারতো না। আরশি আবির আর মনকে বলল। আমার টিউশনের টাইম হয়ে যাচ্ছে, আমি গেলাম। মন, তুইও বাসায় যা। আর আবির দোস্ত, তুই একটু মোহনাকে রিকশায় উঠাই দিস, না হলে ওই মেয়ে আবার কোনো ঝামেলা পাকাতে পারে। জানিসই তো ও কেমন। আবির মাথা দুলালো। আরশি আর মন নিজ নিজ গন্তব্যে চলে গেল। আরশি পুরো নাম আরশি রহমান। বাবা মায়ের আদরের একমাত্র সন্তান ছিল সে। জীবনে ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু হঠাৎ এক ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় আরশির জীবন। নিজের জীবনে সুখ ভালোবাসা হারিয়ে নিঃস্ব হয়ে যায় সে। বাবা নামক ছায়া উঠে যায় তার মাথার উপর থেকে। একসময় কিছুটা রেগে কথা বললেই যে মেয়ে হাউমাউ করে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলতো, সেই মেয়ে এখন কাঁদতে ভুলে গেছে। যে মেয়ে হেসে দুষ্টমি করে সারা বাড়ি মাতিয়ে রাখত, সেই মেয়ের মুখের হাসি হারিয়ে গিয়েছিল। বাবাকে হারানোর পর সব আত্মীয় স্বজনেরা সম্পর্ক ছিন্ন করে আরশিদের সাথে। ভাই একটাই, ওদের দায়িত্ব নিতে হবে, সাহায্য করতে হবে। আরশিদের বাড়ি দখল করে নেন ওর বড় চাচা। অসুস্থ মাকে নিয়ে ছোট্ট আরশির জীবনযুদ্ধ শুরু হয়। তখন সবেমাত্র এসএসসি দিয়েছিল আরশি। এই কঠিন দুনিয়ার সাথে তার কোনো পরিচয় ছিল না। কিভাবে থাকবে তার দুনিয়া তো বাবা মায়ের মাঝে সীমাবদ্ধ ছিল। যেই মেয়ে বাবা মায়ের হাত না ধরে এক পাও চলতে পারত না, সেই মেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। এক প্রতিবেশীর সহায়তায় বেশ কয়েকটা টিউশনি পায় আরশি। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে খুব কম ইনকাম হতো তার।
শুরুতে এই টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হতো। প্রতিদিন রাতে বাবার ছবি জড়িয়ে কাঁদত আরশি। একদিকে মায়ের অবহেলা, অন্যদিকে অভাবের সংসার। কত শত মানুষের হাজারো কথা শুনে এই সমাজে টিকে থাকতে হয়েছে তাকে। ধীরে ধীরে এসবে অভ্যস্ত হয়ে পড়ে আরশি। ছোটবেলা থেকেই প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিল আরশি, বলা যায় একটু বেশি মেধাবী। খুব অল্প সময় অনেক পড়া ক্যাচ করে ফেলতে পারত, কিন্তু পড়াশোনার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না তার, তাই মোটামুটি রেজাল্ট করতো সে। কিন্তু বাবা হারানোর পর পড়াশোনার প্রতি সিরিয়াস হয় আরশি। শিক্ষকদের সহায়তায় আর নিজের চেষ্টায় এসএসসিতে অনেক ভালো ফলাফল করে সে, আর এখন তো অনার্স 3য় বর্ষে পড়ছে। এখন আর আগের মতো অভাবও নেই। বর্তমানে আরশি 4টা টিউশনি করে আর একটা কোচিংয়ে সপ্তাহে 2 দিন পড়ায়। এতে ভালো অঙ্কের টাকা উঠে যায়, যা দিয়ে ভালো মতো মাস চলে যায় আরশির। কিছু ভালো বন্ধু পেয়েছে সে লাইফে, যাদের কারণে আবার আগের মতো হাসতে পারে সে। বন্ধুগুলোই তার হাসি খুশি থাকার একমাত্র কারণ। থমথমে মুখে বাড়ি ফিরল আবরার। আবরারের মা বিষয়টা লক্ষ্য করেও কিছু বললেন না। ফ্রেশ হয়ে খেতে বসতেই আবরারের বাবা আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মাই ডিয়ার সান, রেগে যাচ্ছ মনে হচ্ছে? তোমাকে তো আমি সবসময় বলি, রাজনীতিতে মাথা গরম করার মতো কাহিনী প্রতিনিয়ত হয়, কিন্তু আমাদের মাথা রাখতে হবে একেবারে ঠান্ডা। আবরার গম্ভীর কণ্ঠে বলল। আসলে রাজনীতি নিয়ে কোনো সমস্যা না বাবাই। আব্বাস আহমেদ বললেন, তাহলে কি হয়েছে বলো আমাকে, বাবাইকে বলবে না? আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে রাগে কণ্ঠে বলল, জানো বাবাই, আজ একটা মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে। আমার চোখে চোখ রেখে কথা বলেছে। সে যদি মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে মুখটা ভেঙে গুড়িয়ে দিতাম। আব্বা চৌধুরী ছেলের কথা শুনে কিছুক্ষণ থম মেরে রইলেন, তারপর হুট করে হু হা করে হাসা শুরু করলেন। আবরার বিরক্তি নিয়ে চাইল বাবার দিকে। তার বাবাই কখনো কোনো কিছু নিয়ে সিরিয়াস হন না। আব্বাস আহমেদ বললেন, বাহ, কোন মেয়ের এত সাহস হলো আমার ছেলের চোখে চোখ রাখে? আমার তো এখন ওই মেয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছে। আহা, কি সাহস! কিভাবে দেখা করা যায় বলো তো আবরার? আবরার মামা ইরফান চৌধুরী বললেন, আহা দুলা ভাই, দেখছেনই তো আবরার বাবা রেগে আছে, তাহলে এসব বলে ওকে আরো রাগিয়ে দিচ্ছেন কেন? আবরার বাবা শোনো, তোমাকে ওই মেয়েটার সম্পর্কে বলো, তারপর দেখো আমি ওই মেয়ের সাথে কি করি। আবরার বিরক্ত হয়ে বলল, তোমাদের আর কিছু বলবোই না ধ্যাত। আর মামা, তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। আবরার ধূপধাপ পা ফেলে নিচের রুমে চলে গেল। ওই মেয়েকে সে দেখে নিবে ব্যাপার না। কিছু একটা ভেবে বাঁকা হাসলো আবরার। ক্যান্টিনে বসে আছে মন আর আরশি। কফির অর্ডার দিয়েছে, কিন্তু এখনো আসছে না দেখে বিরক্ত হলো আরশি। মনকে উদ্দেশ্য করে বলল, আরে ইয়ার, এত সময় লাগে কেন? চল এখান থেকে, কফি খাবো তো। আরশি উঠতে নিলেই মন আরশির হাত চেপে ধরে আবার বসিয়ে দিল। বলল, আরে এত অস্থির হোস কেন? কই বেশিক্ষণ হয়েছে, চল আমরা কিছু গল্প করি। ক্লাস শুরু হতে এখনো সময় আছে, আর রাহুল, মোহনা, আবির, আহিক কেউই তো আসেনি এখনো। আরশি মনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আহি কই রে? মেয়েটা 2 দিন ধরে ভার্সিটি আসে না। আমি ফোন দিয়েছি, ফোনটাও ধরল না। কথা শেষ করতে পারলো না আরশি। তার পূর্বেই কেউ একজন ওদের দুজনের গলা জড়িয়ে ধরল, চিৎকার করে বলল, বন্ধুরা, আমি এসে গেছি। হঠাৎ আক্রমণে লাফিয়ে উঠল মুন আর আরশি। মুন আহির মাথায় একটা চাটি মেরে বলল, এভাবে পাগলা ষাঁড়ের মতো চিল্লাইলি কেন? আর একটু হলেই তো হাড়টা বাইর হইয়া হাতে চলে আইতো। থু থু, উফ, আল্লাহ কি ভয়টা পাইছি। মনের কথায় খিলখিল করে হাসতে লাগলো আহি, যেন খুব মজার কিছু বলেছে মন। মন রেগে ওর মাথায় আরেকটা চাটি মারল, কিন্তু এতে আহির হাসি কমার বদলে আরো বেড়ে গেল। আর সে চারপাশে তাকিয়ে দেখলো ক্যান্টিনের সবাই ওদের দিকে হা করে তাকিয়েছে, যেন এখানে কোনো সার্কাস চলছে আর ওরা জোকার। আর সে আহিকে নিজের পাশের চেয়ারে টেনে বসিয়ে দিল, আর মনকেও চোখের ইশারায় বসতে বলল। কি সার্কাস শুরু করছস তোরা? হ্যাঁ, দেখ তো আশেপাশে সব কেমনে তাকায় আছে। আচ্ছা সব বাদ দে। আহি, তুই 2 দিন কই গায়েব ছিলি? কত ফোন দিলাম তাও ধরলি না। আহি হাসি থামিয়ে বলল, আর ইয়ার বলিস না, অনেক জ্বর উঠেছিল তাই আসতে পারিনি। আর এই জ্বর নিয়ে একাধারে ফোন গুতাচ্ছিলাম, তাই আমার জল্লাদ ভাইটা ফোন নিয়ে গেছে, তাই আর তোদেরকে বিষয়টা জানাতেও পারিনি। ওদের কথার মাঝেই ক্যান্টিনে হাজির হলো দলের বাকি সদস্যরা। সবাই সিট দখল করে গোল হয়ে বসলো। রাহুল দুঃখী দুঃখী মুখ করে বলল, ওই রশি, জানিস কি হয়েছে? আরশি রাহুলের মুখে রশি ডাক শুনে ওর দিকে রাগে দৃষ্টিতে তাকালো। রাহুল আরশিকে রাগ করতে দেখে দাঁত বের করে
হাবলার মতো হাসলো। যে কোনো সময় তার পিঠে আরশির শক্তপোক্ত হাতের থাবা পড়তে পারে। দ্রুত বলল, সরি দোস্ত, ওই মুখ ফসকে বলে ফেলছি আর কি। যেটা কইতাছিলাম সেটা শোন, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে রে। রাহুল কথাটা বলেই আবার দুঃখী দুঃখী মুখ করলো। আবির বিরক্ত হয়ে পড়ল। আর সব মাইয়াদের মতো ঢং করস কেন? কাহিনী কি সেটা বল। মোহনা আবিরের কথা শুনে ওর হাতে জোরে একটা চিমটি কাটলো। দাঁতে দাঁত চেপে বলল, মায়াদের মতো ঢং মানে কি? হ্যাঁ, আমি ঢং করি? তাহলে তোরা কি করস বজ্জাত পোলা? কাল যে মায়াদের এর মতো গপুস গপুস আমার ভেলপুরি নিজের পেটে এই চালান দিলি, আমি ভুলে গেছি ভাবস? আবির জিভে কামড় দিল। চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। সে ভেবেছিল সবাই ভুলে গেছে, তার আর ট্রিট দেয়া লাগবে না। কিন্তু এই মহিলা কি আর নিজের বেলপুরির কথা ভুলবে? অসম্ভব। এবার আহি হালকা কাশি দিয়ে বলল, কি রে রাহুল, বলিস না কেন, কি হয়েছে? রাহুল এতক্ষণ আহিকে খেয়াল করেনি। সে এবার আহিকে দেখে বলল, কিরে আনা যে এতদিন পর কই থেকে উঠেছিস? এসব বাদ দে, আজকে নিজের জন্য কয় আনা আনছস? আহির পুরো নাম আহিয়ানা। সবাই ছোট করে আহি বলে ডাকে, কিন্তু রাহুল ডাকে আনা বলে। সবার নামের 12টা বাজানোর অভ্যাস তার। আহি রেগে গিয়ে নাক ফুলিয়ে বলল, এই সব চল তো, এই বেটা হুদায় সময় নষ্ট করছে, ওর কিছু হয়নি, যত সব। রাহুল মাথা নাড়িয়ে বলল, না না, সত্যি একটা গুরুতর ঘটনা ঘটে গেছে। আম্মা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি তার একমাত্র পুত্র, তাই সে দ্রুত আমার বিয়ে দিয়ে পুত্রবধূ আনতে চায়। এত করে আম্মারা বুঝাইলাম, আম্মা আমি এখন বিয়ে করুম না, কিন্তু সে কিছুতেই আমার কথা মানবে না। মুখ ভার করে বসে রইল রাহুল। মোহনা লাফিয়ে উঠে বলল, আরে দোষ, কি কস? আন্টি এত ভালো একটা কাম করতে চাইছে রে। দোষ শোন, জলদি রাজি হয়ে যা, কতদিন বিয়া খাই না। রাহুল মুখ ঝামটা মেরে বলল, চুপ থাক তুই, আমি বিয়ে করবো না। দোস্ত তোরা কিছু কর না, আমার আম্মার একটু বোঝা না। আর সে এক ভুরু উঁচু করে বলল, করবি না কেন বিয়ে? কেউ আছে নাকি? রাহুল তোরা তো শুরু করলো হাবলার মতো হাসি দিয়ে বলল, আরে কি বলিস? কেউ থাকলে তোরা জানতি না? কেউ নাই, কেউ নাই। আহি সন্দেহের চোখে বলল, আমার তো মনে হচ্ছে আছে কেউ, না হলে এইভাবে তোতলাচ্ছিস কেন? জলদি বল, পরে যদি জানতে পারি তাহলে তোর খবর আছে। রাহুল কপালের ঘাম মুছে বলল, না মানে আসলে ওই হয়েছে কি। আবির ঝাড়ি মেরে বলল, কি আব না মানে আসলে লাগাইছস? জলদি ক বেটা, না হলে আন্টিরে গিয়া কমু জলদি তোরে বিয়া দিতে। এই উসিলায় আমরাও দাওয়াত খাইতে পারবো। রাহুল মুখটা লটকিয়ে বলল, আমি একজনকে ভালোবাসি রে, 3 মাসের রিলেশন, অনেক কষ্টের পর তাকে পটাতে পেরেছি। আর সে হাই তুলে বলল, নাম তুলিকা, তোদের প্রতিবেশী। বন্ধু মহলের সবাই উৎসুক চোখে তাকালো আরশির দিকে। সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা জানতে চায় আরশি কিভাবে জানলো। রাহুল চোখ বড় বড় করে বলল, তুই কিভাবে জানলি? আরশি বাঁকা হেসে বলল, রাস্তায় তোদের ইটিস পিটিস করতে দেখেছি, নিব্বা নিব্বির মতো একে অপরকে হুচকা খাওয়াচ্ছিলি। আরশির কথা শুনে কাশি উঠে গেল রাহুলের। আরশি দাঁত কেলিয়ে বলল, আর কিছু শুনবি? রাহুল জলদি করে বলল, না না, আর কিছু শুনুন না, এখন তো সব জানলি। এবার আমার মাকে একটু কনভিন্স কর না প্লিজ। তুলি এখনো অনেক ছোট, এখনো এইচএসসিও দেয় নাই। ওর বাপ জীবনেও এইটুকু বয়সে মেয়ের বিয়ে দিব না। আর আমার মতো বেকার ছেলের সাথে তো নাই। আরশি এক চোখ টিপ দিয়ে বলল, আমাদের সবাইকে ট্রিট দিবি, প্লাস তুলির সাথে মিট করবি, তাহলে আন্টিকে বোঝাবো, আর না হলে না। সবাই হই হই করে উঠল ট্রিট দিতে হবে। রাহুল চাপে পড়ে রাজি হয়ে গেল ট্রিট দিতে। এদেরও পরে দেখে নিবে। স্যার, আপনি যার খোঁজ চেয়েছিলেন তার সম্পর্কে সব জানতে পেরেছি। নিচের কেবিনে কাজ করছিল আবরার। তার এক লোকের মুখে কথাটা শুনে বাঁকা হাসে সে। জিজ্ঞাসা করে, তো কি কি জানতে পারলে? লোকটা একাধারে বলতে শুরু করে, নাম আরশি রহমান, ভার্সিটির 3য় বর্ষের ছাত্রী। বাবা নেই, অসুস্থ মা। আর একটা মেয়ে আছে, নাম রিফা, যাকে উনি নিজের বোন বলেন। এই দুজনকে নিয়েই ওনার পরিবার। খুব পরিশ্রমী আর সাহসী একটা মেয়ে স্যার। বাবা মারা যাওয়ার পর থেকে অনেক স্ট্রাগল করে আসছেন। আরশির বাবা নেই শুনে খারাপ লাগলো আবরারের। এই সমাজে একা একটা মেয়ের টিকে থাকা যে কতটা কঠিন তার কিছুটা হলেও আইডিয়া আছে তার।
কিন্তু পরক্ষণেই তার সাথে বেয়াদবি করার মুহূর্তটা মনে পড়লো আবরারের। সে তার লোককে কিছু একটা বলতেই লোকটা মাথা নিচু করে বলল, স্যার, আমার বলা তো উচিত না, তবু একটা কথা বলতে চাই। স্যার, আপনি তো মেয়েদের অনেক সম্মান করেন, আর এই মেয়েটা খুব অসহায় একটা মেয়ে, তার সাথে এমনটা না করলে হয় না? আবরার ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আমি কখনো কোনো মেয়েকে অসম্মান করিনি, আর করবো না। আমি শুধু তার চোখে ভয় দেখতে চাই, এটাই হবে তার শাস্তি। আমি তার কোনো ক্ষতি করব না, আর তার কোনো প্রকার সম্মানহানিও হতে দেব না। তোমাকে যা বলা হয়েছে তাই করো। লোকটা মাথা ছাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আবরার টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, জাস্ট একটু ভয় দেখতে চাই তোমার চোখে, মিস কি যেন, ও হ্যাঁ, আরশি। এবার আমি দেখবো তুমি ঠিক কতটা সাহসী। জ্ঞান ফিরতেই নিজের মুখের কারোর গরম নিঃশ্বাস অনুভব করলো আরশি। টিউশন শেষে বাড়ি ফেরার পথে হুট করে একজন লোক তার মুখের উপর কিছু একটা স্প্রে করে। সেখানেই জ্ঞান হারায় আরশি। আর কিছু মনে নেই তার। মুখের উপর কি স্প্রে করেছিল ভাবতে লাগলো আরশি। এখনো ভালো মতো চোখ খুলতে পারছে না সে। আরশি আর বাম ডান না ভেবে সর্বশক্তি ব্যবহার করে হাতের কোনোই দিয়ে এক ঘা বসিয়ে দিল সামনের লোকটার গায়ে। ব্যথায় গঙিয়ে ওঠে সামনের ব্যক্তি। ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হয় আরশির। সামনের ব্যক্তির অবস্থা দেখে এমন একটা পরিস্থিতিতেও খিলখিল করে হেসে উঠে সে। হাসির রিনিঝিনি শব্দে ব্যথা ভুলে আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আবরার। সে তো আরশির জ্ঞান ফেরানোর জন্য এক গ্লাস পানি নিয়ে ওর কাছে গিয়েছিল, কিন্তু আরশি যে হুট করে অ্যাটাক করবে বুঝেনি আবরার। মেরেছে তো মেরেছে একবারে পেটে, সাথে গ্লাসের সব পানি তার গায়ে। আর দেখো এখন কিভাবে হাসছে, প্রাণবন্ত সেই হাসি। হাসতে হাসতে আরশির সুন্দর স্বচ্ছ চোখ জোড়ায় পানি জমে টলমল করছে। আবরার এক ধানে প্রাণবন্ত হাস্যোজ্জ্বল আরশিকে পর্যবেক্ষণ করতে লাগলো। হুশ জ্ঞান যেন হারিয়ে গেছে তার। কিছুটা সময় অতিবাহিত হলো। আরশির হাসি ধীরে ধীরে কমে আসলো। অনেকদিন পর এত হাসলো সে। একজন এমপির এমন অবস্থা দেখে হাসি থামাতে পারেনি সে। বিশেষ করে সেই সময় আবরার মুখের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। মনে পড়লে এখনো হাসি পাচ্ছে তার। আবরারকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা কাশি দিল আরশি। একবার নিজের দিকে তাকালো সে, তারপর বাচোখে আবরারের দিকে তাকিয়ে তার মতিগতি পর্যবেক্ষণ করতে লাগলো। আরশির কাশিতে ধ্যান ভাঙলো আবরারের। সে দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ভাবলো, শিট, আমি এতক্ষণ এই মেয়ের দিকে তাকিয়েছিলাম। এটা না জানি কি ভেবেছে। আমি একে এনেছি ভয় দেখাতে, আর তা না করে এতক্ষণ ওর দিকে হাবলার মতো তাকিয়েছিলাম। কিন্তু মেয়েটার হাস্যজল মুখের উপর থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। কেন যেন দেখতে ভালো লাগছিল। আমার কি দোষ? মেয়েটাকে কে বলেছে ওভাবে হাসতে? আবরার গলা ছেড়ে আরশির দিকে তাকিয়ে দেখলো বাঁকা চোখে তাকিয়ে আছে। আবরারকে তাকাতে দেখে আরশির চোখ সরিয়ে নিল। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে দেখলো। মাঝারি সাইজের ফাঁকা একটা রুম, মাথার উপর একটা লাইট জ্বলছে, যাতে আলো খুব বেশি না। রুমে শুধুমাত্র দুইটা চেয়ার, যার একটাতে আরশি বসে আছে। রুমের মধ্যে শেয়ার আবরার ছাড়া কেউ নেই, হয়তো গার্ডরা বাইরে আছে। আবরার ফাঁকা চেয়ারটা টেনে আরশির সামনাসামনি বসলো। আরশি এবার আবরারের দিকে চোখ পিটপিট করে চাইলো। দেখলো আবরারের বাঁকা হাসছে। আবরার বলল, কি মিস, কি যেন নাম? ও হ্যাঁ, আরুষি। তো মিস আরুষি, কেমন লাগছে নতুন জায়গায়? আরশি আরেকবার পুরো রুমে চোখ বুলিয়ে বলল, যেহেতু দেখার মতো সুন্দর কোনো দৃশ্য নেই, তাই অবশ্যই ভালো লাগছে না। আবরার আরশির জবাবে ভেতরে ভিতরে থতমত খেলেও উপরে প্রকাশ করলো না। গম্ভীর স্বরে বলল, তুমি কি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? আরশি হাই তুলে বলল, হয়তো ওই দিনের ব্যবহারের প্রতিশোধ নেবার জন্য। ওই যে মুভিতে দেখায় না, যে নেতার সাথে পাঙ্গা নিলে তারা পরবর্তীতে সেই মানুষকে ধরে এনে মেরে উধাও করে দেয়, হয়তো সেরকম কিছু করার জন্যই আনা হয়েছে। আবরার আরশির উত্তরে মনে মনে ভাবল, বাবা, কত দূর চিন্তা করে ফেলেছো। এবার নিশ্চয়ই ভয় পাবে। আবরার ভয় দেখানোর ভঙ্গিতে আরশিকে বলল, তো মিস আরুষি, তোমার কি ভয় লাগছে না আমি যদি তোমাকে মেরে উধাও করে দেই? আরশি বিরক্ত হয়ে বলল, ভয় পেয়ে আর কি হবে? আপনার আমাকে মেরে উধাও করার ইন্টেনশন থাকলে তো তা আমি ভয় পেলেও করবেন, না পেলেও করবেন। তাই আজাইরা ভয় পাওয়ার মানে হয় না। আবরার হতাশ হলো আরশির জবাবে। আরশির চোখে সে কোনো রকম ভয় দেখতে পাচ্ছে না। একদম স্বাভাবিক আরশি, যেন এখানে ঘুরতে এসেছে। আবরার চিন্তার মাঝে আরশির নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা, আপনি কেমন এমপি বলেন তো? টাকা তো কম থাকার কথা না আপনার, তাও এত কিপটা।
আপনি চাইলেই তো পারতেন আমাকে কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে, তারপর সেখান থেকে না হয় ধাক্কা দিয়ে ফেলে দিতেন, এতে করে আমি মরে উধাও হয়ে যেতাম। আর মারার আগে আশেপাশে সৌন্দর্য উপভোগ করার সুযোগটাও হতো। এখানে তো দেখার মতো কিছুই নাই, বিরক্তিকর। আবরার ইচ্ছে করছে নিজের কপাল চাপড়াতে। এমন মেয়েরে বাবা, অন্য কোনো মেয়ের এতক্ষণ কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি এক করে ফেলতো। আবরার আশিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যদি তোমাকে এখানে কয়েকদিন আটকে রেখে দেই তাহলে তোমার ফ্যামিলির কি হবে বলো তো? তারা নিশ্চয়ই তোমাকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করবে, অসুস্থ হয়ে যাবে। আরশির মুখ এবার কিছুটা মলিন দেখালো। সে আলতো হেসে বলল, সবচেয়ে বড় কথা কি জানেন, আমাকে 1 সপ্তাহ পর্যন্ত কেউ খুঁজবেই না। সন্তানের কিছু হলে সবার আগে উতলা হয় বাবা মা, আর এটা এতক্ষণে জেনে গেছেন নিশ্চয়ই আমার বাবা নেই। আমার মা তো অসুস্থ, সে এমনিতেও আমাকে সহ্য করতে পারে না, আর নিবে খোঁজ। রিফা তো বাচ্চা মেয়ে, ও অনেক নরম স্বভাবের। সব মিলিয়ে দেখা যাবে প্রথম কয়েকদিন কেউ আমার খোঁজই নেয়নি। বন্ধু মহলের সবাই ভাববে কোথাও জরুরি কাজে গিয়েছে হয়তো, পরবর্তীতে খোঁজ খবর না পেলে তখন হয়তো খুঁজবে। আরশির মলিন মুখটা দেখে অজান্তেই খারাপ লাগলো আবরারের। সে কিছু একটা ভাবতে লাগলো। এর মাঝে আরশি আবরারের হাতের উপর কিছু একটা দেখে সেই জায়গায় ঠাস করে একটা বাড়ি দিল। হুট করে এত জোরে বাড়ি দেওয়ায় চমকে উঠল আবরার। আবরারের মনে হচ্ছে জায়গাটা জ্বলে যাচ্ছে, এতটাই জোরে বাড়ি দিয়েছে আরশি। আরশি আবরারের হাত থেকে জিনিসটাকে তুলে নিজের হাতের তালুতে নিল। আবরারকে দেখিয়ে বলল, আপনি কেমন এমপি বলেন তো? আপনাকে তো মশাও ভয় পায় না। একে এত জোরে বাড়ি দেওয়ায় আবার এইরকম কথা বলায় মেজাজ খারাপ হয়ে গেল আবরারের। সে দাঁতে দাঁত চেপে নিজের এক গার্ডকে আওয়াজ বাড়িয়ে ডাক দিল। তার আওয়াজ পেতেই দ্রুত রুমে প্রবেশ করলো এক পালোয়ান মার্কা গার্ড। আবরার রেগে গার্ডটাকে বলল, এই পাগল মেয়েটাকে আমার সামনে থেকে নিয়ে যাও, আর ওকে ওর বাসায় দিয়ে আসো, যাও। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলায় কিছুটা অবাকই হলো আরশি। সে ভেবেছিল আজ এখানে প্রাণ খোয়াতে হবে। বেঁচে গেছে ভেবে চোখ জোড়া চকচক করতে লাগলো তার। তো আবরার তাকে পাগল বলেছে মনে পড়তেই সে আবরারকে কিছু একটা বলতে চাইলো, তবে আবরারের কড়া দৃষ্টি দেখে আর কিছু বলল না। গার্ড থেকে উঠতে বলতেই সে দাঁড়িয়ে গার্ডের পেছনে যেতে লাগলো। দরজার কাছে যেতেই থেমে গেল আরশি। ঘাড় পেছন ফিরিয়ে দেখলো আবরার গম্ভীর মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আরশি হঠাৎ দাঁত কেলিয়ে আবরারকে উদ্দেশ্য করে বলল, আপনি কেমন এমপি বলেন তো? মার্ডার না হয় নাই করলেন, কিছু নাস্তা পানি তো খাওয়াতে পারতেন, একটু আপ্যায়নও তো করলেন না, এতক্ষণ শুধু বসিয়ে রাখলেন। আপনি আসলে কিপটা এমপি সাহেব। আবরার রাগে মাখি চোখে তাকাতেই হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল আরশি। আরশি রুম থেকে বের হতেই হেসে ফেললো আবরারও। সিল্কি চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বিড়বিড় করলো, মেয়েটা আসলেই পাগল, তবে মেয়েটার চোখ যেন স্বচ্ছ আরশি। সেই চোখের দিকে তাকালে দুনিয়া ভুলে যাওয়া সম্ভব। সেই চোখে আছে শুধু সততা, দৃঢ়তা, নেই কোনো মিথ্যা প্রতারণা। তার আঁখি জোড়ার দিকে তাকালে উপলব্ধি করা যায় তার একান্ত বেদনাগুলো, যা সে কখনো প্রকাশ করে না। ফুলের বাগানে হাঁটছে আবরার, চারপাশে ফুল আর ফুল, যেন কোনো ফুলের পৃথিবীতে চলে এসেছে সে। কোথাও নেই কোনো মানুষ, সবটা নীরব। ফুলের মোহনীয় সুবাস ছড়াচ্ছে চারদিকে। ভালোই লাগছে আবরারের। ধীরে ধীরে সামনে এগোতে লাগলো সে। হঠাৎ কোনো রমণীর খিলখিল হাসির শব্দ শুনতে পেল আবরার। থেমে গেল তার পা। শব্দ অনুসরণ করে সামনে তাকাতেই থমকে গেল সে। মেরুন রঙের শাড়ি পরিহিতা এক রমণী ফুলের তৈরি দোলনায় বসে দোল খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। এই হাসির শব্দ তো তার চেনা, হ্যাঁ খুব করে চেনা। সে শুনেছে এই শব্দ, খুব কাছ থেকে অনুভব করেছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না আবরার, কারণ মেয়েটা উল্টো দিকে মুখ করে আছে। তার দীঘল কালো কেশ দোলনায় বসে থাকা দরুন কখনো মাটিতে লুটিয়ে পড়ছে, তো কখনো বাতাসে দুলছে। আবরার মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে মেয়েটার দিকে, মুগ্ধ হয়ে শুনছে তার প্রাণবন্ত হাসির শব্দ। সময় পেরোলো অনেকটা সময়। হঠাৎ এক দমকা হাওয়া ছুঁয়ে দিল আবরারের চোখ মুখ। হুঁশ ফিরল তার। মস্তিষ্কের মধ্যে নাড়া দিল মেয়েটাকে। এতক্ষণ সে যার দিকে তাকিয়েছিল তার তো দেখা উচিত মেয়েটাকে সামনে থেকে। সে পা বাড়ালো মেয়েটার কাছে যাওয়ার জন্য। মেয়েটা আর হাসছে না, দোলনাও আর আগের মতো দুলছে না। হয়তো সে নেমে যাবে। আবরার দ্রুত পায়ে হাঁটতে লাগলো এবার। মেয়েটাকে যে তার দেখতেই হবে। দোলনার কাছাকাছি গিয়ে থেমে গেল আবরার। দোলনা ততক্ষণে থেমে গিয়েছে। মেয়েটা এবার উঠে দাঁড়ালো।
অতি সন্তর্পণে নিজের দীঘল কেশ টেনে সামনের দিকে নিল। ধীরে ধীরে ঘুরতে লাগলো আবরারের দিকে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল আবরারের। কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। সে নির্নিমেষ তাকিয়ে রইল অচেনা রমণীর দিকে। যেই মাত্র মেয়েটা আবরারের দিকে ফিরল বলে অমনি ঘুম ভেঙে গেল আবরারের। লাফ দিয়ে উঠে বসলো সে। দ্রুত গতিতে হৃদস্পন্দন চলছে তার। এসির মধ্যে থাকা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাত দিয়ে কপালের ঘাম মুছে ভাবতে লাগলো আবরার। আজ 2টা বছর পর আবার সেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখলাম আমি। ইস, একটু জন্য মেয়েটার মুখ দেখতে পেলাম তা। আর একটু পর স্বপ্নটা ভাঙলে কি হতো। উফ। আবরার এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো। তারপর আস্তে আস্তে বিছানায় শুয়ে কিছু একটা ভাবতে লাগলো। ভার্সিটিতে প্রবেশ করে আসি দেখলো ভার্সিটি সাজানো হচ্ছে। সে কিছুটা অবাক হলো। কোনো প্রোগ্রাম আছে কি? তাহলে তাকে কেউ বললো না যে? আসি সোজা ক্যান্টিনে চলে গেল। সবাই ক্যান্টিনেই আছে। সে ধপ করে একটা চেয়ারে বসে বলল, ভার্সিটি সাজাচ্ছে দেখলাম, কোনো প্রোগ্রাম আছে কি? হ্যাঁ রে, ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজকে নাকি ক্লাসও হবে না, আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম। রাহুল নাকমুখ কুচকে বলল, ধুর, আগে যদি জানতাম ক্লাস হবে না তাহলে তুলে নিয়ে একটু কোথাও ঘুরতে যাইতাম। মোহনা রাহুলকে ভেঙিয়ে বলল, তুলে কি নিয়ে ঘুরতে যাইতাম? আইসে আমার নিব্বা মশাই। আরশি হুট করে দাঁত কেলিয়ে তাকালো রাহুলের দিকে। রাহুল চোখ মুখ অন্ধকার করে বলল, কিরে, কি সমস্যা? এমনি থাকাস কেন? তোর নিয়েও তো আমার ঠিক লাগছে না। কি শয়তানি বুদ্ধি আঁকতেছস? আরশি আরো বড় হাসি দিয়ে বলল, চল, আজকে আমাদের ট্রিট দিবি আর তুলির সাথেও মিট করাবি। আজকে যেহেতু কোনো ক্লাস নেই, তাহলে শুভ কাজে দেরি কিসের? আরশির কথা শেষ হতেই বন্ধু মহলের সবাই লাফিয়ে উঠল। আজ তারা ট্রিট নিয়েই ছাড়বে। রাহুল বেচারার মুখটা কাদো কাদো হয়ে গেল। আজ এরা তাকে ফকির বানিয়েই ছাড়বে বুঝতে পারছে সে। সবার জোড়াজড়িতে তুলিকে ফোন দিয়ে রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে আসতে বলল রাহুল। তারপর দলবল নিয়ে বেরিয়ে পড়ল ফকির হওয়ার উদ্দেশ্যে। বেশ বড় নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আরশি আর বন্ধুরা। রাহুল তাদের এখানেই নিয়ে এসেছে। তুলিকা এখনো আসেনি, তাই সব বন্ধু বান্ধবরা আলোচনা করছে কিভাবে আজকে রাহুলের পকেট খালি করা যায়। আর রাহুল মুখ গোমরা করে ওদের দেখছে। অবশ্যই এতে রাহুলের তেমন কোনো সমস্যা হবে না। বেশ বড়লোক বাড়ির একমাত্র সন্তান সে। বাবা ব্যবসা করেন। ঢাকা শহরে নিজেদের 2টা বাড়ি আছে। এছাড়া গ্রামে অনেক সম্পত্তি রয়েছে রাহুলের বাবা মায়ের। 10 মিনিট পরে ওদের টেবিলের কাছে এসে দাঁড়ালো একটা মেয়ে। গোল গোল কিউট চেহারা, ভীত ভীত মুখে তাকিয়ে আছে ওদের দিকে। আরশি তো আগেই দেখেছিল তুলিকে। সে দেখেই চিনে ফেললো তুলিকে, কিন্তু ওর মুখ দেখে বুঝলো হয়তো ভয় পাচ্ছে বা অস্বস্তি বোধ করছে। তাই আরশি তুলিকে স্বাভাবিক করার জন্য ওকে নিজের পাশে বসিয়ে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলো। বন্ধু মহলের সবাই বুঝতে পেরে তারাও স্বাভাবিকভাবে কথা বলতে লাগলো তুলির সাথে, যেন অনেক দিনের চেনা। আরশিরা কফি অর্ডার দিয়েছিল। প্ল্যান হলো কফি খেতে খেতে গল্প করবে, তারপর লাঞ্চ করে বের হবে। কফি আসতেই ওয়েটার একে একে সবাইকে দিতে লাগলো। আরশিকে দিতে গিয়ে হুট করে ব্যালেন্স হারিয়ে ফেললো ওয়েটার। ফলস্বরূপ কিছুটা কফি পড়লো আরশির গলায় ঝুলানো স্কার্ফে। ওয়েটার ভীত হয়ে বলল, ম্যাম, আমি দুঃখিত, কিভাবে যেন পা মচকে গেল। আপনি প্লিজ ম্যানেজার স্যারকে কিছু বলবেন না, না হলে আমার চাকরি চলে যাবে। আরশি মৃদু হেসে বলল, আরে ভাইয়া, ভয় পাবেন না, সমস্যা নেই। মাঝে মাঝে এমনটা হতেই পারে। আমি ম্যানেজারকে কিছু বলবো না। আপনি কি আমাকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবেন? স্কার্ফটা ক্লিন করতাম। ওয়েটার লোকটা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ ম্যাম, আপনি আসুন, আমি আপনাকে ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। মোহনা বলল, আমরা কেউ সাথে আসবো না দোস্ত? আরে না, তোরা আড্ডা দে, আমি যাবো আর আসবো। ওইটা লোকটা আরশিকে ওয়াশরুমটা দেখিয়ে দিল। আরশি ভেতরে গিয়ে স্কার্ফটা ধুয়ে নিল। হাত মুছতে মুছতে বের হলো সে। কিছুটা এগোতেই কারোর সাথে জোরে সোরে একটা ধাক্কা খেলো আরশি। মাথায় বেশ ব্যথা পেয়েছে সে। মাথা ডলতে ডলতে না তাকিয়েই বলল, মাগো, মাথাটা মনে হয় ভেঙেই গেল। কোন ব্র্যান্ডের পিলারের লগে বাড়ি খাইলাম। এখন থেকে সবাইকে সাজেস্ট করব এই পিলার দিয়ে বাড়ি বানাতে। কথাটা বলতে বলতে সামনে তাকালো আরশি। একজোড়া গভীর কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। ভ্রুটা কুঁচকে আছে সামনের মানুষটার। হুডির ক্যাপ দিয়ে মাথা ঢাকা, মুখে মাস্ক, চেহারা দেখা যাচ্ছে না। তবুও সে 1 সেকেন্ড সময় ব্যয় না করে কিছুটা উচ্চস্বরে বলল, আরে এমপি সাহেব যে। থতমত খেয়ে গেল আবরার। দ্রুত নিচের মুখের হাত দিয়ে দেখলো মাস্ক ঠিক আছে কিনা। না, মাস্ক তো ঠিক আছে। তবু এই মেয়ে তাকে চিনল কিভাবে? ভাবতে লাগলো আবরার। আরশির কথা শুনে অলরেডি তার মেজাজ হুট হয়ে আছে, তাও চুপ ছিল যাতে আরশি তাকে না চেনে।
না হলে আজাইরা কথা বলার জন্য এতক্ষণ আরশি 2-4টা ধমক অবশ্যই খেত। আরশি আবরারকে কোনো কথা না বলতে দেখে দাঁত কেলিয়ে বলল, আবরার আরশির দিকে কিছুটা চেপে ফিসফিস করে বলল, আস্তে কথা বলো মিস আরুষি। দেখতেই পাচ্ছ কেউ যাতে না চিনে তাই এইভাবে এসেছি, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আরশিও আবরার মতো ফিসফিস করে বলল, ওই যে আপনার চোখ দেখা যাচ্ছে না, ওইটাই এনাফ আপনাকে চেনার জন্য। অবাক হলো আবরার। কই এতজনের সামনে দিয়ে আসলো, কেউ তো চিনল না। আবরারের চেনার মাঝে আরশি আবার ফিসফিস করে বলল, আচ্ছা এমপি সাহেব, আপনি এমন চোর ডাকাতের মতো রূপ নিয়ে ঘুরছেন কেন? কিছু ডাকাতি করতে এসেছেন বুঝি? আবার কটমাট করে তাকালো আরশির দিকে। আরশি বুঝলো আবরার রেগে যাচ্ছে, তবে তারও তো ভালো লাগছে আবরারকে চেতিয়ে দিতে। আবরার দাঁতে দাঁত চেপে বলল, একটু একাকী সময় কাটাতে এসেছিলাম। গার্ড, সেলফি, অটোগ্রাফ, সাংবাদিকের প্রশ্নের উত্তর এসব দিতে দিতে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে। তখন এভাবেই মুখ থেকে বের হতে হয় একা একা, যাতে কেউ না চেনে। চিনলেই এখন সবাই হুমড়ি খেয়ে পড়বে, আর আমার শত্রুরাও বুঝোই তো। আরশি বুঝলো আবরারের ব্যাপারটা। দিন শেষে সেও তো একজন মানুষ, তারও হয়তো ইচ্ছে করে স্বাধীনভাবে হাঁটাচলা করতে। সারাক্ষণ গার্ড সাথে নিয়ে থাকা আসলেই কেমন যেন লাইকবন্দি জীবন, তাদের ছাড়া এক পাও নড়া যায় না। আবরার আরশিকে গভীরভাবে কিছু ভাবতে দেখে ও চোখের সামনে তুড়ি দিল, জিজ্ঞাসা করলো, কি এত ভাবেন মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি এমন অদ্ভুতভাবে নামে ডাকতে শুনে ভেবচেকা খেলো, কিন্তু পরক্ষণেই মুখে লম্বা হাসি টেনে বলল, আপনি কেমন এমপি বলেন তো? সাধারণ জনগণকেও ভয় পান না, এটাই ভাবছিলাম। আবরার নাক মুখ কুচকে ফেললো, শক্ত দৃষ্টি তাক করলো আরশির দিকে। আরশি দ্রুত বলল, আপনি থাকুন ভীতু এমপি সাহেব, আমি গেলাম, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে। আর দাঁড়ালো না আরশি, দ্রুত হেঁটে চলে গেল আবরারের সামনে থেকে। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। সে বুঝতে পেরেছে আরশি তাকে ইচ্ছে করে রাগাচ্ছিল, হয়তো মেয়েটার তাকে রাগাতে ভালো লাগে ভেবে মৃদু হাসলো আবরার। তারপর চলে গেল নিজের কাজে। লাঞ্চ সেরে রেস্টুরেন্ট থেকে বের হলো আরশিরা। রাহুল তুলিকাকে নিজের বাইকে করে নিয়ে গেছে। আবির আর মোহনার বাড়ি রেস্টুরেন্ট থেকে কাছে হওয়ায় ওরা হেঁটে যেতে পারবে বলে হেঁটেই গেছে। আহি গাড়ি ছাড়া এক কদমও চলে না, ও নিজের গাড়িতে করে গেছে। মোহনার আরশির বাড়ি রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে, কিন্তু রিক্সা খুঁজে পাচ্ছে না মোহনার আরশি। ভীষণ বিরক্ত লাগছে আরশির, কতক্ষণ হলো দাঁড়িয়ে আছে অথচ রিক্সার কোনো খোঁজ নেই। অনেকক্ষণ পর একটা রিক্সা পেতেই মনকে রিক্সায় উঠিয়ে দিল আরশি। তাদের দুজনের বাসা দুদিকে, আর মনের বাবা মেয়েকে স্বাধীনতা দিলেও তে লিমিটের মধ্যে দিয়েছেন। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাই মনকেই রিক্সায় উঠিয়ে দিল আরশি। মন অনেকবার বলেছিল আরশিকে যেতে, কিন্তু আরশি মানেনি। সে দেরিতে বাড়ি গেলেও কিছু হবে না, তবে মনের সমস্যা হতে পারে। আরশি মনকে উঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো আরেকটা রিক্সা পাওয়ার। এদিক ওদিক চোখ পড়তেই দেখলো মুখোশধারী আবরার রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আবরার বাম ডান কিছু খেয়াল না করে নিজের গাড়ির দিকে চলে গেল। আরশি আবরারকেও দেখছিল, কিন্তু হঠাৎ আবরার দিকে একটা দ্রুতগামী ট্রাককে এগিয়ে আসতে দেখে আটকে উঠল আরশি। 1 মিনিটে দেরি না করে দৌড় দিল আবরারের গাড়ির দিকে। আবরার আরশির কাছ থেকে বেশ দূরেই ছিল। আরশি বেশ কয়েকবার ডাক দিল, সে শুনতে পেল না। দামি অ্যাপেলের মোবাইলটা রাস্তায় পড়ে আছে আবরারের, ভেঙে চুরচুর হয়ে গেছে। তার ব্র্যান্ডের গাড়িটা ট্রাকের ধাক্কায় একদিকে মুচড়ে গেছে, মাঝরাস্তায় এবড়ো হয়ে পড়ে আছে। হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো আরশি। হাতে পায়ে বেশ অনেক জায়গায় পড়ে যাওয়ার কারণে কেটে গেছে। একটুর জন্য আজ বেঁচে গেছে আবরার। সে প্রায় গাড়িতেই বসতেই নিয়েছিল, এমন সময় তাকে টান দিয়ে সরিয়ে নেয় আরশি। ফোন পড়ে যায় আবরারের হাত থেকে, আর সাথে সাথে ট্রাকটা ধাক্কা দেয় আবরারের গাড়ি। টান দেওয়ার কারণে টাল সামলাতে না পেরে দুজনেই পড়ে গিয়েছিল। আরশি হাত ছেড়ে আবরারের দিকে এগিয়ে দেয় ওঠার জন্য। আবরার এখনো একটা ঘোরের মাঝে আছে, কি থেকে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লাগে তার। আজ তার প্রাণটা প্রায় গিয়েছিল। চোখের সামনে কোনো মেয়েলি হাত দেখে চোখ তুলে তাকায় আবরার। দেখে আরশি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে রেখেছে। আবরার তাকিয়ে থাকে আরশির অশ্রুসিক্ত চোখের দিকে। আরশি তো ভয় পেয়ে ব্যথা পেয়ে কাদার মতো মেয়ে না, তাহলে কেন তার চোখের পানি? আরশির চোখে পানি দেখে মনের মাঝে অস্থিরতা কাজ করে আবরার। আরশির হাত না ধরে দ্রুত উঠে দাঁড়ায়, অস্থির হয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কোথাও ব্যথা পেয়েছো তাই না? কোথায় ব্যথা পেয়েছো দেখি? আবরার আরশির হাতটা ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। হাতের বেশ কয়েক জায়গায় কেটে গেছে দেখে আরো অস্থিরতা ঘিরে ধরে আবরারকে। কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ে আরশির চোখ থেকে। সে আস্তে করে আবরারের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই চোখের পানি শরীরে ব্যথা পাওয়ার কারণে নয় এমপি সাহেব, ভয়ঙ্কর এক স্মৃতি মনে করিয়ে দিয়েছে আজকের ঘটনা।
এমন একটা ঘটনা যে আমার জীবনের সাথেও জড়িয়ে আছে। নিজের চোখে ঠিক এভাবে নিজের সবচেয়ে ভালোবাসার কাছের মানুষটাকে হারিয়ে যেতে দেখেছি। আর আজ আবার এমন একটা ঘটনার সাক্ষী হলাম। আরশির মুখে ভালোবাসার কাছের মানুষের কথা শুনে ঠিক ভালো লাগলো না আবরারের। ভাবতে লাগলো আরশি কার কথা বলেছে। আরশি নিজেকে স্বাভাবিক করে আবরারের উদ্দেশ্যে আবার বলল, আপনার এভাবে গার্ড ছাড়া বের হওয়া ঠিক হয়নি এমপি সাহেব। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আপনাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে। হয়তো আপনার শত্রুরা টের পেয়ে আপনি একা বেরিয়েছেন। আবরার বিশ্বাস করলো আরশির কথা, কিন্তু ভাবার বিষয় একটাই, তার শত্রুরা জানালো কিভাবে সে একা বেরিয়েছে। সে তো প্রতি মাসে একবার এভাবে একা বের হয়, কেউ তো টের পায় না। আর আজকেও যে সে একা বেরিয়েছে তা শুধুমাত্র একজন ব্যক্তিই জানে, তার বাবা মা কেউই জানে না। তার বাবা জানলে কখনোই তাকে একা বের হতে দিত না, তাই তো জানায়নি। কিছু একটার হিসাব মেলাতে লাগলো আবরার। আশেপাশে অলরেডি ভিড় জমে গেছে দেখে আরশি ব্যাগ থেকে নিজের ফোন বের করে আবরারের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার গার্ডদের ফোন করে এখানে আসতে বলুন জলদি। দেখুন ভিড় জমে যাচ্ছে, যে কোনো সময় পুলিশও চলে আসবে। আবরার আরশির ফোন হাতে নিয়ে নিজের হেড গার্ডকে কল করে ঠিকানা বলল আর জলদি আসতে বলল। তার এখান থেকে বের হওয়াটা জরুরি, আর এখন একা যাওয়াও ঠিক হবে না। কিছুক্ষণের মাঝে রেস্টুরেন্টের সামনে গার্ডদের গাড়ি দিয়ে ভরে গেল। গার্ডরা সবাইকে সাইড করে আবরারের সামনে এসে উপস্থিত হলো। সবাই অবাক হয়ে দেখতে লাগলো এত গার্ড ভিড় করায়। বুঝতে পারলে স্পেশাল কেউ উপস্থিত আছে এখানে। গার্ডরা আবরারকে নিয়ে যে চাইলে কয়েক পা গিয়ে থেমে গেল আবরার। গভীর দৃষ্টিতে তাকালো আরশির দিকে। হাত পায়ে কেটে যাওয়ায় জায়গা থেকে অল্প অল্প রক্ত বের হচ্ছে, কিন্তু একদম স্বাভাবিকভাবে শটান হয়ে দাঁড়িয়ে আছে আরশি। আবরার এবার আরশির স্বচ্ছ আখি জোড়ার দিকে গভীর দৃষ্টি তাক করলো। সে চোখে স্পষ্ট বেদনা লুকিয়ে আছে, কিন্তু আরশি তা প্রকাশ করছে না, নিজেকে শক্ত কঠিন রূপে প্রদর্শন করছে। আবার একবার ভাবলো আরশিকে তার সাথে গাড়িতে উঠতে বলবে না, কারণ এর ফলে আরশি তার শত্রুদের আক্রমণের শিকার হতে পারে। কিন্তু পরক্ষণেই ভাবলো আরশি তাকে বাঁচিয়ে অলরেডি তার শত্রুদের নজরে চলে এসেছে, যা হওয়ার হবে দেখে নেবে সে। এমনটা ভেবে আবরার আবার পা বাড়ালো আরশির দিকে। আবরারকে নিজের দিকে আসতে দেখে ভুরু কুচকে তাকালো আরশি। আবরার আরশির কাছাকাছি এসে বলল, গাড়িতে উঠো, যাও। তুমি এই মুহূর্তে আমার সাথে যাবে। তোমাকে তোমার বাসায় পৌঁছে দিব আমি, চলো। আরশি নাক মুখ কুচকে বলল, আমি কেন আপনার গাড়িতে যাব? অসম্ভব। আমি আপনার মতো দুর্বল না, বুঝেছেন? দুর্বল বলায় মেজাজ খারাপ হলো আবরারের, কিন্তু নিজেকে শান্ত করে মাস্কের আড়ালে হাসলো আবরার। আরশির আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিজে থেকে ভালো ভালো গাড়িতে উঠবে নাকি এত মানুষের মাঝে কোলে তুলে নিয়ে যাব? কোনটা চাও বলো? এমপির কোলে উঠলে হট টপিকে পরিণত হবে তুমি। এখন অবশ্যই চাইবে না যে এতগুলো মানুষের সামনে আমি তোমাকে কোলে নেই। কোলে তুলতে আবার আমার ভালোই লাগবে। সময় 1 মিনিট, জলদি ভাবো। আরশি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে, এক পাও নড়ল না। 1 মিনিট শেষ হতেই আবরার আগালো আরশিকে কোলে নেওয়ার জন্য। আরশি এক লাফ দিয়ে সরে গিয়ে বলল, উঠছে। লুচ্চা এমপি। আপনি কেমন এমপি বলেন তো? ভরা রাস্তায় দাঁড়িয়ে একটা নিষ্পাপ মেয়ের সাথে লুচ্চুমি করছেন। আবরার কড়া চোখে তাকে আবার আরশির দিকে আগাতে সে দৌড়ে গাড়িতে উঠে গেল। আরশির কাণ্ডে মাস্কের আড়ালে হাসলো আবরার, তারপর সেও গাড়িতে উঠে গেল। কিরে, কাজ হয়েছে তো? ওই আবরা শালাকে টপকাতে পেরেছিস তো, তাই না? আমার পথের একটা কাটা সরলো তবে। কথাটা বলেই বিদঘুটে হাসি দিতে লাগলো। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি লোকটার ভয়ঙ্কর হাসিতে আত্মা কেঁপে উঠল ট্রাক ড্রাইভারের। থরথর করে কাঁপতে লাগলো ড্রাইভার। সে ভেবে পাচ্ছে না কিভাবে বলবে আবরারকে সে মারতে পারেনি। এটা জানালে সে আর বাঁচতে পারবে না হয়তো, কিন্তু না জানিয়েও যে লাভ নেই। ট্রাক ড্রাইভার বুঝতে পারলো তার মৃত্যু হয়তো সন্নিকটে। ড্রাইভারের কাছ থেকে কোনো জবাব না পেয়ে হাসি থামিয়ে ভয়ঙ্কর এক হুঙ্কার ছাড়লো ফোনের অপর প্রান্তে থাকা লোকটা। চিৎকার করে বলল, কথা বলছিস না কেন? হ্যাঁ, তুই কি ওই আবরা শালাকে মারতে পারিসনি? কথা বলিস না কেন? ড্রাইভার লোকটা একটা ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলল, বস, আসলে অচেনা লোকটা গর্জে উঠে বলল, বল কি হয়েছে, জলদি বল, না হলে এমন ভয়ানক মৃত্যু দিব যে চিন্তাও করতে পারবি না। ড্রাইভার কাঁপতে কাঁপতে বলল, আসলে বস, এমপিকে মারতে পারি নাই। আমি প্রায় ট্রাক দিয়ে চাপাই দিয়ে দিচ্ছিলাম, এমন সময় একটা মেয়ে তাকে সরিয়ে নিয়েছে। আমি কোনোভাবে ট্রাক নিয়ে পালিয়েছি। বস আমাকে ক্ষমা করে দেন। এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই মাইয়ার। আমারে আর একটাবার সুযোগ দেন বস। আমি যেভাবেই পারি এমপিকে শেষ করব।
আমি ড্রাইভার কথা শেষ করার আগেই নিজের মোবাইল ছুঁড়ে মারল অচেনা লোকটা। মোবাইল দেয়ালে সজোরে বাড়ি খেয়ে চুরচুর হয়ে গেল। লোকটা দাঁত কটমট করে বলল, আমার এতদিনের সাধনা যেন নষ্ট হয়ে যাচ্ছে। এই বাপ বেটাকে আমি কিছুতেই শেষ করতে পারছি না। কেন কেন? যখনই কোনোভাবে এদের শেষ করতে যাই তখনই কোনো না কোনোভাবে এরা বেঁচে যায়। এর বাপকে মারার সাধ্য তো আমার এখন নাই। শালা কড়া সিকিউরিটির মধ্যে থাকে আর নিজের ছেলেকেও রাখে। আজকে পেলাম একটা ভালো সুযোগ, তাও কাজে লাগাতে পারলাম না। না, যেভাবেই হোক আমি আমার স্বার্থ হাসিল করেই ছাড়বো। আমার এতদিনের পরিশ্রম বিফলে যেতে দেব না, দেব না, দেব না। কথাগুলো বলে লোকটা পাগলের মতো আচরণ করতে লাগলো। কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়ে শয়তানি হাসি দিল সে। হয়তো আবার কোনো ঝড় ওঠাতে চলেছে সে আবরারের জীবনে। গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে আরশি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। হুট করে হাতে টান পড়ায় চোখ বড় বড় করে আবরারের দিকে তাকালো সে। দেখলো আবরার একটা তুলাতে ওষুধ লাগিয়ে নিয়েছে, হয়তো তার হাতে লাগাবে। আরশি হাত ছাড়ানোর চেষ্টা করলে আবরার আরো জোরে চেপে ধরলো ওর হাত। আরশি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, সমস্যা কি? আপনার গাড়িতে উঠে গেছি বলে আমাকে দুর্বল ভাবার মতো ভুল করবেন না। আমি শুধুমাত্র প্রেস মিডিয়ার কাছে যাতে আমার নাম না পৌঁছায় তাই উঠে গেছি। আমি একজন সাধারণ নাগরিক, আর সাধারণই থাকতে চাই। কোনো হট টপিকে পরিণত হওয়ার ইচ্ছা আমার নেই। আবরার আশির হাত টেনে নিজের কাছে নিয়ে বলল, তুমি এত তার ছিঁড়া কেন বেশ অদ্ভুত চোখুয়ারি? আমি কি তোমার কোনো ক্ষতি করছি? জাস্ট ওষুধই তো লাগাচ্ছি। চুপচাপ বসে থাকো, আমি যতক্ষণ ওষুধ লাগাই। একদম তেরামো করবে না, না হলে ওই সময়ে যে লুচুর উপাধি দিলে তা কিন্তু সত্যি করব। শেষের কথাটা আরশির কানের কাছে ফিসফিস করে বলল আবরার। আবরারকে এত কাছে দেখে একটা শুকনো ঢোক গিলল আরশি। একরাশ অস্বস্তি ঘিরে ধরল তাকে। এই প্রথম কোনো পুরুষ তার এতটা কাছে আসলো। তার উপর গাড়ির সামনে সিটে ড্রাইভার আর আবরারের হেডগার্ড আছে। না চাইতেও লজ্জা পেল আরশি। আরশিকে লজ্জায় হাঁসফাঁস করতে দেখে দূরে সরে গেল আবরার। হাতের কাটা জায়গাগুলোতে যত্ন সহকারে ওষুধ লাগাতে লাগলো। কাটা জায়গায় ওষুধ লাগাতেই মরিচ লাগার মতো জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সেই জ্বলন সহ্য করতে লাগলো আরশি। আবরার আরশির দিকে তাকাতেই দেখলো ওর চোখে পানি টলমল করছে, মুখ শক্ত করে বসে আছে। আবরার বুঝলো জ্বালার কারণে এই অবস্থা আরশির, কিন্তু এই মেয়ে নিজের অনুভূতি চেপে রাখার চেষ্টা কেন করে বুঝে পায় না আবরার। আবরার এবার ওষুধ লাগানোর সাথে সাথে হাতে ফু দিচ্ছে যাতে জ্বলন কম হয়। জ্বলন কিছুটা কম হয়, হাতের দিকে তাকালো আরশি। দেখলো আবরার খুব যত্ন করে আরশির হাতে ফু দিয়ে দিয়ে ওষুধ লাগাচ্ছে, যাতে তার সামান্য ব্যথাটাও না লাগে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো আরশির। আজ কতগুলো বছর পর কেউ তাকে এত যত্ন করছে। আবরার তাকানোর আগেই দ্রুত চোখের পানি মুছে ফেললো আরশি। আবরার হাতের কাজ শেষ করে পা ধরতেই ছিটকে সরে গেল আরশি। গাড়ির ডোরের সাথে সেটে গিয়ে চিল্লিয়ে পড়ল, আশ্চর্য, কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? হঠাৎ আরশির এমন ব্যবহারে বোকা বনে গেল আবরার। গম্ভীর মুখে বলল, তোমার পায়ের কাঁটা জায়গাটায় অয়েন্টমেন্ট লাগাতে যাচ্ছি। আর কি করলাম? এভাবে সরে যাওয়ার কি হলো? আরশি দ্রুত বাধা দিয়ে বলল, আর লাগবে না, যা করেছেন তার জন্য থ্যাঙ্কস। বাকিটা আমি করে নিতে পারবো। আবরার এক ভুরু উঁচু করে বলল, তা তো মানছি না। আমি করব, আর না করতে দিলে। কথাটা শেষ করে আবরার আবার আরশির কাছে আসতে নিলে আরশির চোখ মুখ শক্ত করে বলল, করুন করুন, যা করার করুন, কিন্তু দূরে থাকুন আমার থেকে। আপনার মতো লুচু লোক আমি জীবনে দেখিনি, তাও আবার সে নাকি এমপি। আবরার আলতো হাসলো। আরশি পাটা আলতো করে তুলে নিজের উরুর উপর রাখলো, তারপর ওষুধ লাগিয়ে নিচে নামিয়ে দিল। আরশির মুখ দেখে বোঝা যাচ্ছে সে মনে মনে আবরারকে ইচ্ছে মতো ছাড়ছে। আরশির চিন্তার মাঝেই আবরার আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কত বকা দেবে মিস অদ্ভুত চোখওয়ালি? তোমার এত এত বকা খেয়ে মনে হচ্ছে 2 দিনেও আর ক্ষুধা লাগবে না। আরশি হকচকিয়ে উঠল আবরার কথায়। নিজেকে সামলে নিয়ে আবরারের হাতে নিজের ধারালো নখ দিয়ে জোরে একটা চিমটি কেটে দিল। আবরার আউচ করে নিজের হাত চেপে ধরে দূরে সরে গেল। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলল সে। রাগি রাগি কণ্ঠে বলল, এই জন্যই মানুষের উপকার করতে নেই। আরশি মুখ বাঁকিয়ে বলল, আপনাকে কে বলেছে আমার উপকার করতে? হ্যাঁ, এই যে আমার নখ দেখতে পাচ্ছেন এমপি সাহেব, আর একবার কাছে আসলে এই নখ দিয়ে আপনার হাতের মাংস তুলে নিব। আরশির নখ দেখে মুখ বিকৃত করলো আবরার। বলল, ছে, এটা কি কোনো মানুষের নখ নাকি পেতনির নখ?
আজ আমি শিওর হয়ে গেলাম তুমি মানুষ না, একটা পেতনি, শেওড়া গাছের পেতনি, যে নিজের হাত পা নখ ঝুলিয়ে বসে থাকে। ভাবা যায় আমার পাশে একটা জলজ্যান্ত পেতনি বসে আছে। দাঁত কটমট করে আবরারের দিকে তাকালো আরশি। তার নখ খুব বেশি না, তবে সাইজের তুলনায় কিছুটা বড়, আর দেখতে সুন্দর দেখায় বলে সে চামড়ার সাথে লাগিয়ে কাটে না। তাই বলে তার এতটুকু এত সুন্দর কিউট সুইট নখগুলোকে পেতনির নখের সঙ্গে তুলনা। আবরার আরশিকে এভাবে তাকাতে দেখে বলল, মাই গড, এখন তো দেখি পিওর পেতনির মতো লুকও দিচ্ছে। হাসি আবরারের উপর থেকে চোখ সরিয়ে ঠিক করলো আর একটা কথাও বলবে না এই অসভ্য লোকের সাথে। আরশিকে চুপ হয়ে যেতে দেখে বাঁকা হাসলো আবরার। কিছুক্ষণ পরে আরশি এদিক ওদিক চোখ ফেরাতে গিয়ে ওর চোখ ঠেকলো আবরারের হাতের উপর। যেই জায়গায় সে চিমটি দিয়েছিল সেই জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। আবরার ধবধবে সাদা হওয়ার কারণে অতিরিক্ত লাল হয়ে আছে জায়গাটা। মনে হচ্ছে টুপ করে রক্ত বেরিয়ে যাবে। আরশির কেন যেন খারাপ লাগলো আবরারের হাতটা দেখে। সে মুখ গোমড়া করে তাকিয়ে রইল আবরারের হাতের দিকে। নিজের রুমে একাধারে ঘুরপাক খাচ্ছে আবরার, মানে পায়চারি করছে আর কি। রাত 12টা 10 বাজছে এখন। আবরার এবার পায়চারি থামিয়ে আপন মনে বলতে লাগলো, এত রাতে দেয়াটা কি ঠিক হবে? কিন্তু না দিয়েও যে শান্তি পাচ্ছি না। ধ্যাৎ, দিয়েই দেখি। না তুললে বারবার দিব, আমার ফোন তুলতেই হবে। বলেই নিজের ফোন হাতে নিল আবরার আরশিকে ফোন করার জন্য। নাম্বার সে গার্ডের কাছ থেকে নিয়েছিল, কিন্তু নিয়ে যে এমন অশান্তির মধ্যে পড়বে কে জানতো। নাম্বার পেয়ে ফোন দেওয়ার জন্য তার মনটা আকুপাকু করছে। মনোযোগ সহকারে পড়ছিল আরশি। এমন সময় হুট করে বেজে উঠলো তার ফোনটা। আরশি ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে কল আসছে, তাই রিসিভ না করে রেখে দিল। কল কেটে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায় আবার ফোনটা সশব্দে বেজে উঠলো। বিরক্ত হলো আরশি। এই রাতে 2-3 ঘন্টা সে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, এছাড়া সারাদিন তো তেমন সময় পায় না। আর এই সময় অচেনা নাম্বার থেকে অনবরত ফোন আসে, বিরক্ত হলো সে। কারোর কোনো এমার্জেন্সি পড়লো কিনা ভেবে ফোন রিসিভ করলো আরশি, কিন্তু রিসিভ করে কানে দিতেই একটা ঝাড়ি খেলো সে। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? সাথে সাথে মুখটা হা হয়ে গেল আরশির। ফোন কান থেকে সরে গেল তার। 30 সেকেন্ডের মতো লাগলো নিজেকে স্বাভাবিক করতে। স্বাভাবিক হয়ে ফোনটা আবার কানে দিয়ে অবাক হয়ে বলল আরশি, এমপি সাহেব, আপনি আপনি এত রাতে ফোন কেন করেছেন? আরশির প্রশ্নে হাঁসফাঁস করে উঠল আবরার। কল তো দিয়েছে, এখন কি বলবে? বলবে যে তার আরশিকে নিয়ে চিন্তা হচ্ছিল, তার আঘাত পাওয়া স্থানের কি অবস্থা এখন তা জানার জন্য মন ছটফট করছিল। এসব বললে মেয়েটা এবার উল্টাপাল্টা বুঝবে না তো? আচ্ছা, সে আবার মেয়েটার প্রেমে পড়ে যায়নি তো? আবরার নিজের চুলগুলো মুঠো করে পেছন দিকে ঠেলে দিয়ে নিজেই নিজেকে শাসালো। কি সব ভাবছি আমি? আমি কেন ওর প্রেমে পড়তে যাব? আমার তো জাস্ট একটু চিন্তা হচ্ছে ওর জন্য। আমার প্রাণ বাঁচিয়েছে বলে কথা, আর কিছু না। তুই একটু বেশি বেশি ভাবছিস আপনার। আবরার নিজের গম্ভীরতা বজায় রেখে বলল, ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, কোনো সমস্যা? আরশি মুখটাকে বিকৃত করে বলল, এই আপনি কেমন এমপি বলেন তো? রাত বিরাতে একটা মেয়েকে ফোন দিয়ে বলছেন ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। আরশির কথায় থতমত খেয়ে গেল আবরার। সে বুঝে নাই মেয়ে সব কথায় তার এমপি হওয়ার বিষয়টা টেনে আনে কেন। আবরার এবার টিটকারি মেরে বলল, তোমার সাথে প্রেম করতে কল দেইনি মিস অদ্ভুত চোখওয়ালি, সো এত রিয়াক্ট করার কিছু নেই। আরশি মুখ বাঁকিয়ে বলল, আপনার সাথে প্রেম করতে আমার বইয়েই গেছে। আবরারও আরশির মতো করেই বলল, তোমার সাথে প্রেম করতে আমার বইয়ে গেছে? আরশি আবরারকে ওর মতো কপি করে বলতে শুনে নাক মুখ কুচকালো, বলল, কি জন্য ফোন করেছেন তাই বলুন। আবরার গলা ছেড়ে বলল, তোমার হাত পায়ের ক্ষতের অবস্থা জানার জন্য ফোন করেছি। আরশি ভুরু উঁচু করে বলল, এত চিন্তা যে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। আবরার চোখ ছোট ছোট করে বলল, যতই হোক আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছো, তাই জিজ্ঞেস না করে পারলাম না। তো বলো কি অবস্থা? আরশি নিজের হাত পা পরক করে বলল, ঠিকঠাক। এই সামান্য আঘাতে আমার কিছু হবে না, তো এত চিন্তা করার দরকার নেই। আবরার চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, ক্লিন করে আবার অয়েন্টমেন্ট লাগিয়েছিলে? কিছুক্ষণ চুপ থাকলো আরশি, কারণ সে এসে শাওয়ার নিয়ে আর কিছুই লাগায়নি। আলসামি লাগে তার এসব করতে। আরশিকে চুপ থাকতে দেখে আবরার আবার জিজ্ঞাসা করলো, লাগাওনি তার মানে? আরশি নিভে যাওয়া গলায় বলল,
না। আবরারের কেন যেন রাগ লাগলো, ভাবতে লাগলো এত কেয়ারলেস কেন এই মেয়ে। আবরার কড়া গলায় বলল। লাগাওনি কেন? আরশি এবার গলায় জোর বাড়িয়ে বলল। আমার ইচ্ছা তাই লাগাইনি, আপনারা তো না ভাবলেও চলবে। চুপ হয়ে গেল আবরার। আরশিকে কিছু নিয়ে জোর করার অধিকার তো তার নেই। আবরারকে চুপ হয়ে যেতে দেখে খারাপ লাগলো আরশির। হয়তো তার কথায় আবরারের খারাপ লেগেছে। কতগুলো বছর পর একজন তার এত কেয়ার করছে, কিন্তু সে কেমন ব্যবহার করলো। আরশি দেখলো আবরারের কথাও বলছে না আর কলও কাটছে না, তাই আরশি নরম গলায় বলল। রাখছি তাহলে, আল্লাহ হাফেজ। কল কেটে দিল আরশি। টেবিলে মাথা রেখে মিনমিনিয়ে বলতে লাগলো। আচ্ছা, এমপি সাহেব কি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন? তার আমার প্রতি এত যত্নশীল হওয়াটা কি স্বাভাবিক? ওই মুন তার কারণে আঘাত পাওয়ার পর তো উনি মুনের খোঁজ খবর নেননি। নাম্বার জোগাড় করা তো ওনার জন্য তেমন কোনো ব্যাপার না। তাহলে আমার প্রতি এত যত্নশীল হওয়াটা, না না না, কি ভাবছিস আরশি? কোথায় উনি আর কোথায় তুই? ওনার মতো ধনী, সুদর্শন, যোগ্যতা সম্পন্ন একজন এমপি তোর মতো কাল্লা মেয়ের প্রেমে পড়বে? সো ফানি। আজকাল সবাই রূপ সৌন্দর্য খোঁজে। আমার না আছে যোগ্যতা, না আছে রূপ, আর না আছে অর্থ। ধ্যাৎ, কি সব ভাবছিলাম। উনি হয়তো নর্মালি খোঁজ খবর নিয়েছেন আর আমি কত বেশি ভেবে ফেলেছি। ছে। আরশি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার পড়ায় মনোযোগ দিল। অন্যদিকে আবরার এখনো ফোনের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল। কেমন মেয়ে এটা? আমার সাথে কথা বলার জন্য মেয়েরা মুখিয়ে থাকে, আর এই মেয়ে আমাকে পাত্তা দিল না কেন? 2-4টা কথা কি নিজে থেকে জিজ্ঞেস করতে পারতো না? মুখে কি ঠোঁসা পড়ে যেত এক্সট্রা 2-3টা কথা নিজে থেকে জিজ্ঞেস করলে? ভাবের রানী আরুষি দি গ্রেট, অদ্ভুত চোখওয়ালি। আবরারের মাথায় অন্য একটা বিষয় আসতেই রাগে চোখ লাল হয়ে গেল তার। সে আবার একজনকে কল করলো। অপর পাশের ব্যক্তি রিসিভ করতেই রাগে কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেন, খোঁজ পেয়েছো? অপর পাশের ব্যক্তি কিছু একটা বলতেই বাঁকা হাসলো আবরার। ধারালো কণ্ঠে বলল। গুড। তাকে আমার প্রিয় জায়গায় নিয়ে এসো। তার কাছ থেকে যে গল্প শুনতে হবে আমাকে, সাবধানে নিয়ে আসবে। তার সামান্যতম ক্ষতি যেন না হয়, না হলে জানোই তো কি হবে তোমাদের। অপর পাশের ব্যক্তি আবার কিছু একটা বলা মাত্র কল কেটে দিল আবরার। দক্ষ হাতে ফোন ঘোরাতে ঘোরাতে বলল। তুই কে তা খুব জলদি আমি জেনে যাব। তুই এখনো বুঝতে পারছিস না তুই কার সাথে লাগতে এসেছিস। যখন বুঝতে পারবি তখন খুব দেরি হয়ে যাবে। বাঁচার রাস্তা আর খুঁজে পাবি না। আর আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে তোর জন্য ভয়ানক মৃত্যু অপেক্ষা করছে। কারণ আমার ডায়েরিতে প্রতারকদের জন্য ক্ষমা নামক কোনো শব্দ নেই। কত গেম খেলতে চাস খেল, আমিও দেখতে চাই তুই কত খেলতে পারিস। আরশির কথা আবার মনে পড়তে ফোন ঘোরানো থামিয়ে দিল আবরার। মুস্কি হেসে বলল। থ্যাঙ্কস মিস অদ্ভুত চোখওয়ালি। তুমি হেল্প না করলে এত দ্রুত কিছু করতে পারতাম না। তোমার জন্য হয়তো তার সন্ধান শীঘ্রই পেতে চলেছি। তবে তোমার জীবন হয়তো আমার জন্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে। চিন্তা করিও না, আমার দেহে প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আরশিদের ভার্সিটি আজ নতুন রূপে সেজেছে। ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এত সুন্দর করে সাজানো হয়েছে। আরশি ভার্সিটিতে প্রবেশ করে আশেপাশে চোখ বুলালো। আজকের অনুষ্ঠানে আসতে চায় সে, কিন্তু তার বন্ধুরা জোর করে আসতে বাধ্য হয়েছে। কিছুটা দূরে চোখ যেতে আরশি দেখতে পেল মন দাঁড়িয়ে আছে একটা গাছের সামনে। আজ মনকে অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর করে শাড়ি পরেছে সে, চুলগুলো ছেড়ে দেয়া। আরশি মনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল। আরে দোস্ত, তোকে তো আজকে সেই সুন্দর লাগছে রে। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আজকে সব ছেলেরা তোর দিকে তাকিয়ে থাকবে, দেখিস। আরশির কথার মাঝে বাকিরাও হাজির হলো। মোহনা আর আহিও শাড়ি পরেছে আজ। তাদের দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছে। আরশি ওদের দেখে বলল। হাই 3 সুন্দরী, আজ সবাই তোদের 3 জনের দিকেই তাকিয়ে থাকবে, পাক্কা। আমারই না নজর লেগে যায়। মন আরশির কান টেনে বলল। আমাদের সুন্দর দেখাচ্ছে ভালো কথা, কিন্তু আপনি কেন শাড়ি পরেন নাই? কত করে বললাম আমরা সবাই শাড়ি পরবো। তুইও একদিন একটু পর, কিন্তু ম্যাডাম শুনলো তো? মোহনা মুখটাকে লটকিয়ে বলল। ঠিক কইছিস দোস্ত, আমরা শাড়ি পরে এত সাজুগুজু করে আসলাম, আর এই মাইয়া ফ্রক লটকে আইছে। আহি মুখ গোমড়া করে আরশির উদ্দেশ্যে বলল। আমরা সবাই শাড়ি পরেছি আর তুই ফ্রক পরে আসলি, এটা কি ঠিক? তার উপর একটু সাজিসনি। আরশি আলতো হেসে বলল।
কি করব বল, শাড়ি পরতে জানলে তো পরতাম, আর এমনিতেও আমি শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করি না, এতেই শান্তি। আহি আরশির হাত ধরে বলল। দেখি এদিকে বস দেখি। আরশি দ্রুত হাত ছাড়াতে ছাড়াতে বলল। কি করতে চাচ্ছিস তুই? হাত ছাড় মাইয়া, তোর ইন্টেনশন আমার ঠিক লাগতেছে না। আহি হাত না ছেড়ে আরো জোরে টেনে আরশিকে একটা বেঞ্চে বসিয়ে দিল, বলল। চুপচাপ বসে থাক, আমি এখন তোকে সাজাবো। আরশি নাক মুখ কুচকে জোরে বলল। না আমি সাজবো না, ছাড়। আহি আরশিকে ধমক দিয়ে বলল। চুপ, একটা কথাও বলবি না। আমি জাস্ট একটু সাজাবো, বেশি না, শুধু কাজল আর একটু লিপস্টিক দিব, ব্যাস। এর মন আর মোহনাও জোর দিল, বলল। লাগিয়ে নে না দোস্ত, বেশি না একটু। ওদের চাপে পড়ে রাজি হলো আরশি, তবে কড়াভাবে বলে দিয়েছে যেন তাকে ভূত বানানো না হয়। সে কালা মানুষ, কালাতেই সুন্দর। স্পেশাল গেস্ট রূপে আবরারকে ভার্সিটিতে প্রবেশ করতে দেখে ভীষণ অবাক হলো আরশি। কিছুক্ষণ আগে সে শুনেছিল কোনো স্পেশাল গেস্ট আসবে আজ, কিন্তু ভাবতেও পারেনি সেটা আবরার। আরশি চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে। আজ আবরারকে মাত্রাতিরিক্ত সুদর্শন লাগছে। আগের দিন আবরার পাঞ্জাবি পরে আসলো, আজ স্যুট বুট পরে এসেছে। আবরার কোটটা খুলে হাতে নিয়ে আছে। সাদা শার্টে তার সুঠাম দেহ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যাতে আরো আকর্ষণীয় লাগছে আবরারকে। আবরারের সাথে আরো একজন ভদ্রলোক আছেন। ভদ্রলোক বেশ বয়স্ক হলেও মারাত্মক হ্যান্ডসাম, আবরারের মতোই ফিটফাট। আরশি একটু খেয়াল করতে বুঝলো ভদ্রলোক আবরারের মতো ফিটফাট নয়, বরং আবরার ভদ্রলোকের মতো ফিটফাট, অর্থাৎ এরা হয়তো বাপ ছেলে। আরশি আবরারের থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো অধিকাংশ মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আবরারের দিকে। কেউ কেউ আবার নিজের সাজ ঠিক করছে, হয়তো আবরারের নজর কাড়ার আশায়। আরশি দেখলো মোহনাও মুখটা হাঁ করে আবরারকে দেখছে, আর আহি আবরারকে দেখে মিটমিট করে হাসছে। মেয়েদের এভাবে তাকানো দেখে বিরক্ত হলো আরশি। আবরার ভেতরে প্রবেশ করে এদিক ওদিক চোখ ফেরাতেই তার নজর এলো পরিচিত এক মুখ। শত শত অসাধারণের মাঝে অতি সাধারণ একজন। বিরক্তিতে কপাল কুঁচকে আছে, তাতেই যেন সৌন্দর্য চুয়ে চুয়ে পড়ছে। আবরার এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই অতি সাধারণ একজনের দিকে। ভাবতে লাগলো কি এমন আছে তার মাঝে। আবরারকে নিজের দিকে আসতে দেখে ভরকে গেল আরশি। কপালে চিন্তার ভাঁজ পড়ল, মনে মনে ভাবতে লাগলো, এই লোক আবার এদিকে আসছে কেন? এখানে এদের সামনে আবার উল্টাপাল্টা কিছু না বলে। আরশির ভাবনার মাঝে আবরার আরশির সামনে এসে দাঁড়ালো। আরশি হাঁসফাঁস করতে লাগলো। আবরার আবার তার বন্ধুদের সামনে কোনো বেফাস কথা না বলে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবরার আরশির পাশে দাঁড়ানো মনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো। কেমন আছেন মিস? সবার সামনে একজন এমপি মনের সাথে কথা বলায় অস্বস্তি হতে লাগলো তার, তবুও জোর করে হেসে বলল। ভালো আছি, আপনি কেমন আছেন? আবরার মারাত্মক একটা হাসি দিয়ে বলল। ভালোই আছে। ওই দিনের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। মন দ্রুত বলল। না না, সমস্যা নেই, আপনাকে সরি বলতে হবে না। আমি বুঝতে পেরেছি আপনি ইচ্ছা করে